যে আলোচনা করতে চাই, যে ডিফারেন্ট টেস্ট দিয়ে আসলে এই ম্যাচটা শেষ হলো, সেটা অবিশ্বাস্য ভাই। একবার খেয়াল করে দেখুন, এই মাঠেই 194 রানস চেস করেছিল ইউএসএ এবং সেখানটায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অ্যারন জোন্স। 40 বলে 94 রান, 10টা 6। অনেকেই মনে করেছিল মিরাকল হয়ে গেছে কোনোভাবে। বাংলাদেশকে যখন ইউএসএ হারিয়েছিল এই আশপাশেই, তাই না, মানে হিউস্টনের যে সেই বিখ্যাত সিরিজ, সেখানটা অনেকেই মনে করেছিলেন যে ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা কাকতাল। কিন্তু দিন শেষে এই ইউএসএ, যদিও আমার ট্যাগলাইনে আপনারা আপসেট শব্দটা দেখছেন, আসলে কতটুকু আপসেটিং ক্রিকেট খেলছে, নাকি ইউএসএ যে ক্রিকেটটাকে ডিসপ্লে করছে এই মুহূর্তে এবারের বিশ্বকাপ শুরুর আগের সময়টায়, সেটা আসলেই তাদের যোগ্যতার একটা বড় প্রমাণ বহন করে। খেয়াল করে দেখুন, আগের ম্যাচে কি প্রেশার একটা সিচুয়েশন, 194 ক্রস করতে হবে এগেনস্ট কানাডা, এবং সেই প্রেশার সিচুয়েশনকে হ্যান্ডেল করে তারা ম্যাচটা জয় করে নিলেন। এমন একটা সিচুয়েশন শেষ দিকে তৈরি হলো যেখানটা টার্গেটটা 220 বা 210 এর কাছাকাছি গেলেও হয়তো ইউএসএ সেটার কাছাকাছি যেত বা ক্রস করে যেত। এই ম্যাচে অবিশ্বাস্য রকমের প্রেশার। পাকিস্তানের বিপক্ষে খেলা যে কোনো দলের জন্যই আসলে অনেক বড় প্রেশার, এবং সেই দলটা যদি নতুন দল হয়, নবীন দল হয়, সেই নবীন দলটা যেই দেশকে প্রতিনিধিত্ব করে সেই দেশ আবার বিশ্বকাপের কো-অর্গানাইজার হয়, সেই প্রেশারটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এই দলকে নিয়ে কত ধরনের হাসি ঠাট্টা আলোচনা, যে তাদের যে দল, সেই দলের 6-7টা দেশের যারা অভিবাসী রয়েছে, যারা এখানকার সিটিজেন রয়েছে, তাদেরকে নিয়ে করা হয়েছে। বুড়ো ক্রিকেটাররা কি করবে, সেই ইউএসএ দেখিয়ে দিল যে তারা আসলে কি করতে পারে। পাকিস্তান শুরুর দিকে যেভাবে আসলে কেঁপেছিল, 20-25 রানের মধ্যে 3 উইকেট চলে গেল, তারপর যে তারা 159 রান পর্যন্ত করতে পেরেছে, সেটাই ছিল সবচেয়ে বড় অবিশ্বাস্য ব্যাপার। ইউএস এর বোলিং ডিপার্টমেন্ট শেষ দিকে খেই হারিয়েছে, পাকিস্তানের ব্যাটাররা শেষ দিকে জ্বলে ওঠার চেষ্টা করেছেন। শাদাব খান ভালো ব্যাট করেছেন, শাহিন শাহ আফ্রিদি শেষ দিকে গিয়ে একটা ক্যামিও খেলে রানটাকে মোটামুটি মনে হচ্ছিল যে একটা ভালো টোটালে পরিণত করার চেষ্টা করেছেন। এন্ড অফ দ্য ডে, দিস ইউএসএ ইজ আ ডিফারেন্ট টিম। দিস ইউএসএ, দ্যাট ইউএসএ, যেই ইউএসএ হচ্ছে হয়তো আইসিসি অ্যাফিলিয়েটেড মেম্বার একটা সময় ছিল এবং মাঝে মাঝে ক্রিকেট খেলতো। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সিরিজ এখানটায় হয়েছিল ক্রিকেটকে প্রমোট করার জন্য। দিস ইউএসএ ইজ নট দ্যাট ইউএসএ। এই ইউএসএ দেখিয়ে দিল, এবং শেষ ওভারের যে নাটকীয়তা, আমি 20তম ওভারের কথা বলছি, যখন মোটামুটি সবাই ডিসাইডেড হয়ে গেছে, লাস্ট 3 ওভার্সে দরকার ছিল 28 রান, এবং ওই সময়টা পাকিস্তানের পেস ত্রয়ী 3 জন, তারা মোটামুটি রেডি যে এই 28 রান তারা ডিফেন্ড করে ফেলবে। এবং সেই 28 রান ডিফেন্ড করতে গিয়ে লাস্ট ওভারে যখন দরকার পড়লো 15 রান টু উইন দ্য ম্যাচ, তখন সবাই মোটামুটি ডিসাইড করে ফেলেছিলেন যে শেষ 2 ওভারে যেহেতু তারা 12 বলে 13 রানই বেশি করতে পারে নাই, সেই দলটা লাস্ট 6 বলে 15 রান করতে পারবে না। প্রথম 3 বল পর্যন্ত সে এক্সাইটমেন্ট বেড়েছে, এবং লাস্ট 3 বলসে 6, 1, 4 এই 3টা বিগ হিটের মাধ্যমে পাকিস্তানের করা 159 রানকে একবার লেভেলে নিয়ে এসেছে ইউএসএ। অ্যারন জনসের কথা বলছি, 26 বলে 36। মোনাক প্যাটেল 50 করেছেন। গাউসের কথা বলতে পারি, তিনিও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই যে প্রত্যেকের দায়িত্ব নিয়ে খেলা, সেটা টপ অর্ডারে হতে পারে, মিডল অর্ডারে হতে পারে, এবং শেষের দিকে প্রেশার সিচুয়েশনে যখন পাকিস্তানে এরকম একটা বোলিং ডিপার্টমেন্টের এগেনস্টে আপনার লাস্ট 3 ওভার্সে 28 রান লাগবেন, শেষ ওভারে 15 রান লাগবে, এবং ম্যাচটা বাঁচাতে হলে লাস্ট 3 বলসে 11 রান অন্তত করতে হবে, সেটাও তারা করে দেখালো। সুপার ওভারে ম্যাচ চলে যায়। ব্যাটিং এ অ্যারন জোন্স, ডেফিনেটলি অ্যারন জোন্স আসবেন সেটা আমরা এক্সপেক্ট করছিলাম, এবং সেই লাস্ট ওভারটা করতে গিয়ে যে ঘটনা ঘটালেন পাকিস্তানি বোলার মোহাম্মদ আমির, সেটাকে আসলে অবিশ্বাস্যই বলতে হয়। টার্গেট হয়েছে 19 রানের, করেছে ইউএসএ 18 রান, এবং সেই 18 রান করতে গিয়ে তাদের ব্যাট থেকে এসেছে, 2 ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে 11 রান। ইয়াস, 18 রানের 11 রান এসেছে ব্যাট থেকে, এবং বাকি 7 রান, 1 ওভারেই 7টা এক্সট্রা, মানে 7টা অতিরিক্ত রান এসেছে পার্টিকুলার সেই বোলারের বল থেকে, পাকিস্তানের ফিল্ডিং মিসিং থেকে, এবং পাকিস্তান অ্যালাউ করেছে ইউএসএ কে সুপার ওভারে একটা আনচেজেবল টার্গেট দেওয়ার ক্ষেত্রে। খেয়াল করে দেখুন, ওই ওভারে যে 3টা ওয়াইড হয়েছে, ওই 3টা ওয়াইড মানে হচ্ছে 3টা এক্সট্রা বল কিন্তু ক্রিয়েট হয়েছে। 6 বলে ওভার হওয়ার কথা, সেই ওভারটা শেষ হয়েছে 9টা বৈধ বল করার পর। ইন্টারেস্টিং পার্ট যেটা, এই যে 9টা বল হবার পরে ওভার শেষ হলো, এবং এই 9 বল করতে গিয়ে একজন বোলার 3টা ওয়াইড দিলেন, এবং ফিল্ডাররা তাকে হেল্প করে এক্সট্রাটা বাইটাই দিয়ে সাথে নিয়ে গেলেন, সব মিলে 18 রান। ঠিক ওই জায়গাটাই যারা মাঠে ছিলেন এবং ওই জায়গাটায় যারা প্রেস বক্সে ছিলেন, তারা মোটামুটি শিওর হয়ে গিয়েছিলেন যে পাকিস্তান এই রানটা চেস করতে পারবে না। খুব ইন্টারেস্টিং একটা অবস্থা ছিল একটা সময়, যে পাকিস্তানে কে ব্যাট করতে আসবে, ওপেন করতে আসবে।
ইউএসএ ক্রিকেটার আম্পায়ার্স দে ওয়ার ওয়েটিং যে কে আসলে ব্যাট করতে আসবে, এবং সেই ব্যাট করতে আসা ক্রিকেটারের জন্য অপেক্ষা করতে করতে একটা সময় আমরা গেস করছিলাম যে এরা আসা উচিত। এলেন ঠিকই, ইফতেখার এলেন, এবং সেই ইফতেখার প্রথম বলটাই কোনো কিছু করতে না পারলো, যদিও সেটা ওয়াইড হয়েছে কি হয় না এরকম একটা বিতর্ক ছিল। পরের বলে 4 মেরে একটা আশা জাগিয়েছিলেন। এরপরে যে ঘটনাটা ঘটলো ওয়াইড অ্যান্ড তারপরের বলে ক্যাচ, সেই ক্যাচটা নিয়েও বিতর্ক রয়েছে। কিন্তু এন্ড অফ দ্য ডে দ্য ওয়ে ইউএসএ প্লেড, দ্য ওয়ে ইউএসএ সেট দেয়ার টার্গেট ইন সুপার ওভার, দ্য ওয়ে ইউএসএ অ্যাকচুয়ালি ডিফেন্ড 18 রানস ইন দ্য সুপার ওভার, আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। আজকের এই ম্যাচে কেউ কখনো কোনো সিচুয়েশনই বলতে পারেনি বা বলতে পারবে না যে পাকিস্তানের সাথে কোনো অংশে কম পাল্লা দিয়ে লড়েছিল স্বাগতিক ইউএসএ। বিউটিফুল ক্রিকেট দে আর ডিসপ্লেইং, বিউটিফুল ক্রিকেট দে আর টিচিং আস। কেন আমি এই কথা বলছি? দেখুন, এই সিচুয়েশনস গুলোতে আমাদের দল যখন অনেক সময় পরে, আমরা সেখান থেকে বের হতে পারি না। এই মাঠে যে 3টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচে 2টাই ইউএসএ খেলেছে, এবং এই 3টা ম্যাচে 2টাই তারা ইনক্রেডিবল ক্রিকেট খেলেছে। 194 চেস করেছে, 159 টাই করেছে, সুপার ওভারে গিয়ে আগে ব্যাট করে 18 রানের টার্গেট দিয়েছে, সেই টার্গেটটা তারা ডিফেন্ড করেছে। যখন কলাপস হয়েছে সেখান থেকে তারা কামব্যাক করেছে। প্রথম ম্যাচ কানাডার বিপক্ষে আমরা বলতে পারি, যে সময় রান করা দরকার ছিল সেই জায়গায়, সেই ক্রাঞ্চ মোমেন্টে, সেই প্রেশার সিচুয়েশনে তারা সাকসেসফুল হয়েছে। এই ম্যাচের 20তম ওভারের কথা বলতে পারি, 15 রান জয়ের জন্য দরকার ছিল, 14 রান করেছে। লাস্ট 3 বলে 6, 1, 4, এই যে 11টা রান নিল, পুরো ম্যাচের গতিপথ সেখানটাই বদলে যায়। আমরা কেন এই টাইপের ক্রিকেট, এই ব্র্যান্ডের ক্রিকেট এত বছরও খেলতে পারি না? টি20 যে টুর্নামেন্টটা বাংলাদেশে হয়, বিপিএল, তার থেকে জাঁকজমকপূর্ণ ক্রিকেট নিশ্চয়ই ইউএসএ তে হয় না। হয় টি20 টুর্নামেন্ট হয়, ক্রিকেট খেলা হয়, বিভিন্ন দেশের যারা রয়েছে তারা এখানটা এসে সিটিজেনশিপ নিয়ে খেলছে ঠিকই, কিন্তু এন্ড অফ দ্য ডে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি, বাংলাদেশের কোচিং স্টাফের প্রতি, ক্রিকেট বোর্ডের যেই ইনভেস্টমেন্ট এবং আমাদের যে প্রত্যাশা, সেটার প্রতিফলন কি আমরা দেখছি? ইউএসএ যখন চমক দিচ্ছে বিশ্বকাপে, ইউএসএ যখন চমক দিচ্ছে পাকিস্তানকে হারিয়ে, অনেকে এটাকে আপসেট বলার চেষ্টা করবেন, আমার ট্যাগলাইনেও রয়েছে, বাট আমার কাছে মনে হয়, পার্সোনালি মনে করি না যেটা আপসেট। ইউএসএ যখন চমক দিচ্ছে 194 চেস করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে, ঠিক তখন আমরা খুবই সাদামাটা গরিবী ক্রিকেট নিয়ে রয়েছি। ঠিক তখন আমরা আউট অফ ফর্ম ক্রিকেটারদেরকে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে, ওয়ার্ল্ড কাপে সুযোগ দিয়ে ফর্মে ফেরাবো সেই পরিকল্পনা করছি। এবং আজকে ম্যাচ শেষে মোনাক প্যাটেল তিনি যখন ধারাভাষ্যকারের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন বলছেন ওয়ার্ল্ড কাপ প্রতিদিন আসে না, এবং এই বিশ্বকাপটা যেহেতু প্রতিদিন আসে না, এই মোমেন্টসগুলো আমরা প্রতিদিন পাবো না। সো আমরা সেটাকে মেমোরেবল করার চেষ্টা করেছি, আমরা একটা গ্রুপ হিসেবে খেলার চেষ্টা করেছি। আমরা জয়ের দিকে চোখ রেখে পাকিস্তান কিংবা অন্য দল, সেই দল যেই হোক না কেন, তাদের বিপক্ষে জয় ছিনিয়ে আনার চেষ্টা করেছে, এবং সেই চেষ্টা সফল হয়েছে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, বার্নিং ম্যাচ 9 তারিখে, আমি শিওর 9 তারিখে সেই ম্যাচে বা সেই ম্যাচ কেন্দ্রিক ইন্ডিয়ার ফোকাস যতটা, ইন্ডিয়া ইউএসএ ম্যাচ নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের টেনশনটা একটু হলেও বেড়ে গেছে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।